বড়ুয়া ভার্চুয়াল স্কুল অনলাইন ক্লাসে আবারও স্বাগত জানাচ্ছি। আমি দুঃখ প্রকাশ করছি সবার কাছে, যান্ত্রিক গোলযোগের কারণে আমাদের লাইভ সম্প্রচারে একটু বিঘ্ন ঘটেছিল। তা আজকের আলোচ্য বিষয়, আজকে আমরা নবম এবং দশম শ্রেণীর গণিত বিষয়ে একটা ক্লাস নিয়ে এসেছি। আজকের উপস্থাপনা আছে আমি উত্তম কুমার সরকার, সহকারী শিক্ষক, বড়ুয়া হাজী নওয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়। তা আজকে আলোচ্য বিষয় হলো অষ্টম অধ্যায় বৃত্ত। আমাদের অধ্যায়ের নাম হলো অষ্টম অধ্যায় বৃত্ত এবং আজকে আমরা আলোচনা করব উপপাদ্য চ্যাপ্টার নিয়ে। এখন দেখি আমরা এই ক্লাসে যা যা শিখব। প্রথমে আমরা বৃত্ত সম্পর্কে ধারণা লাভ করব, তারপর বৃত্ত সম্পর্কিত কিছু রাশির সংজ্ঞা শিখব, তারপর বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণের মধ্যকার সম্পর্ক নিয়ে আলোচনা করব। তারপর দেখো আমরা কয়েকটা বিষয়ের সংজ্ঞাতে আসি। প্রথম আমরা একটা বৃত্ত আঁকার চেষ্টা করি। তো বৃত্ত কিভাবে আঁকতে হয় তোমরা সবাই জানো। একটা পেন্সিল কম্পাস দিয়ে বৃত্ত আঁকতে হয়। পেন্সিল কম্পাস একটু আমি প্রথম যে বিন্দুটা শুরু করেছিলাম সেই বিন্দুটা হলো কেন্দ্র। এই বিন্দু থেকে এখান দিয়ে আরেকটা বিন্দু যখন এই ঘুরে 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 পুরো 360 ডিগ্রি ঘুরে আবার তার ইনিশিয়াল পয়েন্টে চলে আসবে, তখন সেই পুরো আবদ্ধ বক্ররেখাটাকে আমরা বলবো বৃত্ত। প্রথম যে বিন্দুটা সেই বিন্দুটা হলো কেন্দ্র, আর দ্বিতীয় যে বিন্দুটা ঘুরছে তাকে কেন্দ্র করে সেই বিন্দুর যে রেখাটা বক্ররেখা বা সঞ্চারপথটা সেটাকে আমরা বলবো বৃত্ত। এখন এই কেন্দ্র থেকে যদি আমি এই বৃত্তের বক্ররেখাটা পর্যন্ত দ্বিতীয় বিন্দু যে দূরত্বটা, এটাকে আমরা বলবো ব্যাসার্ধ, ইংরেজিতে এটাকে বলা হয় রেডিয়াস। মানে প্রথম যে বিন্দু সেই বিন্দু হলো কেন্দ্র, দ্বিতীয় যে বিন্দু ঘুরছে সেই বিন্দুর সঞ্চারপথ শব্দটা ব্যবহার করছি। সঞ্চারপথ হলো কোনো রেখার চলার পথ। তো দ্বিতীয় বিন্দুর যে চলার পথ এটা হলো বৃত্ত। এখন প্রথম বিন্দু থেকে যে একটা নির্দিষ্ট দূরত্ব, এটা 5 সেন্টিমিটার হতে পারে, 10 সেন্টিমিটার হতে পারে, যা অথবা তোমার খেয়াল খুশি মতো যা কিছু হতে পারে, সেই দূরত্বটাকে আমরা বলবো ব্যাসার্ধ। এখন আমরা এই তিনটা জিনিস বুঝলাম এখান থেকে, বৃত্ত, বৃত্তের কেন্দ্র আর হলো ব্যাসার্ধ। এখন দেখো আমরা একটি নির্দিষ্ট বিন্দু থেকে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে যদি আরেকটি বিন্দু কোনো আবদ্ধ পথ তৈরি করে, তবে ওই আবদ্ধ স্থানকে আমরা বলবো বৃত্ত। আর নির্দিষ্ট বিন্দুটিকে কেন্দ্র বলে, যে নির্দিষ্ট বিন্দুটা ছিল সেই বিন্দুটাকেও আমরা বলবো কেন্দ্র। আর কেন্দ্র থেকে বৃত্তস্থ কোনো বিন্দুর দূরত্বকে আমরা বলবো ব্যাসার্ধ। আমি আশা করি বৃত্ত ইংরেজি সার্কেল বলা হয়, কেন্দ্রকে বলা হয় সেন্টার, আর ব্যাসার্ধকে বলা হয় রেডিয়াস। এই তিনটা বিষয় আমরা বুঝতে পেরেছি। এখন অংশে দেখি তিনটা বিষয়, চাপ, উপচাপ, অধিচাপ, এই তিনটা বিষয় সম্পর্কে আমরা জানবো। এখন আমরা আবার একটু চিত্রতে দেখি। এই যে বৃত্তটা আমরা দেখতে পাচ্ছি, এই বৃত্তের মনে করে এই কেন্দ্রটার নাম দিলাম আমরা উ, আর এই পুরা বৃত্তটাকে, পুরা গোল বৃত্তটাকে আমরা দুইটা ভাগে ভাগ করলাম। এখানে এই দুইটা ভাগে ভাগ করে দিলাম। কিভাবে? আমরা যদি পুরো বৃত্তটাকে একটা রেখা দিয়ে অর্ধেক করে ফেলি, অথবা তুমি চিন্তা করতে পারো বৃত্ত কি আছে, তোমাদের সামনে তোমাদের ভাত খাওয়ার যে প্লেট আছে, এই প্লেটের তলাটা থালা যদি হয়, প্লেট অনেক সময় বৃত্তাকার হয় না, তো বেশিরভাগ প্লেট বাটি এগুলো বৃত্তাকারই হয়, সেটা তলাটা বৃত্তাকার। সেটাকে যদি আমরা দুইটা ভাগে ভাগ করি, অথবা তুমি কয়েন 5 টাকা কয়েন বাদে বাকি কয়েনগুলা অধিকাংশ গোলাকার। তারপর আর বৃত্ত কি আছে বলতো? বৃত্ত আছে কি, যেমন কোন বোতলের ছিপি, সেটা গোলাকার। অনেক অনেক জিনিসই আছে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করে যেগুলা গোলাকার। তো এই গোলাকার বৃত্তটাকে যদি আমি কেটে দুই ভাগ করি, তাহলে সেখানে দুইটা ভাগ হয়। যেমন এখানে এ একটা নাম দিলাম, বি একটা নাম দিলাম, আর এখানে সি নাম দিলাম। এই যে অংশটা এ বি, আমি যদি আলাদা করে আঁকি এরকম হইতো আর কি, এ, এই অংশটাকে বলা হবে চাপ। আমি আসলে যতটুকু ইচ্ছা ততটুকু চাপ কাটতে পারি, জাস্ট অতটুকু অংশকে আমি চাপ বলতে পারি। এখন দেখো এই চাপটা
এ বি চাপটা বৃত্তটাকে দুইটা ভাগে ভাগ করছে। যদি আমি সোজা করে দাগ দিয়ে দিই, তাহলে নিচে একটা অংশ, শুধু বাঁকা অংশটার কথা বলছি, আর উপরে আরেকটা অংশ। তাহলে কোনটা বড় বলতো? নিচেরটা বড় নাকি উপরেরটা বড়? অবশ্যই নিচেরটা বড়। তোমরা দেখতেই পাচ্ছ এখানে নিচের চাপটা ছোট, সরি, আর উপরের চাপটা হলো বড়। এখানে যদি আমি লিখি, তাহলে এ সি বি যে চাপটা, এটা হলো বড় চাপ, আর এ বি যে চাপটা, এটা হলো ছোট চাপ। তাহলে আমরা বড় চাপকে বলবো অধিচাপ, ছোট চাপকে বলবো উপচাপ। অর্থাৎ বৃত্তের অর্ধেকের চেয়ে যদি বড় হয় সেটা হলো অধিচাপ, আর অর্ধেকের চেয়ে যদি ছোট হয় সেটাকে বলবো আমরা উপচাপ। তাহলে তিনটা বিষয় আমরা আবার বুঝতে পেরেছি, চাপ, অধিচাপ আর উপচাপ। তাহলে চাপ হলো বৃত্তের যে কোনো খণ্ডিতাংশ, এটাকে বলবো আমরা চাপ। আর চাপটা দুইটা চাপের মধ্যে যেটা অপেক্ষাকৃত বড় সেটাকে বলবো অধিচাপ, যেটা কম, ছোট বা কম সেটাকে আমরা বলবো উপচাপ। তোমরা এখন দেখো, আমরা উপচাপ অধিচাপের সংজ্ঞাটা একটু দেখি। চিত্রটা মুছে ফেলি। বৃত্তের পরিধির খণ্ডিতাংশকে চাপ বলে, চাপকে আমরা বলবো আর্ক। বৃত্তের পরিধির খণ্ডিতাংশ, পুরা গোলাকার বৃত্তটাকে বলবো, পুরা গোলাকার অংশটাকে বলবো পরিধি, তার একটা খণ্ডিতাংশকে বলবো চাপ। আর চাপের দৈর্ঘ্য যে অর্ধবৃত্তের চেয়ে বড় হয়, মানে দৈর্ঘ্যটা যদি বড় হয় তাহলে সেটাকে বলবো অর্ধবৃত্তের চেয়ে কম হয় তাকে বলবো উপচাপ, আর যদি বেশি হয় তাকে বলবো অধিচাপ। মানে অধিক থেকে অধি শব্দটা এসেছে, অধিক মানে বড়, তো বড় চাপকে বলবো অধিচাপ, আর ছোট চাপকে বলবো উপচাপ। আর দুইটি চাপের মধ্যে অপেক্ষাকৃত ছোট চাপকে বলা হবে উপচাপ, এবং বড় চাপকে বলা হবে অধিচাপ। তাহলে আমরা ছয়টা জিনিস শিখলাম। তিনটা হলো প্রথম তিনটা হলো বৃত্ত, তার কেন্দ্র, তারপর ব্যাসার্ধ, এই তিনটা সংজ্ঞা শিখলাম। তারপর শিখলাম চাপ, উপচাপ এবং অধিচাপ। এখন দেখি আমরা এই ছয়টা জিনিস দিয়ে কি করতে পারি। আরো দুইটা সংজ্ঞা আমাদের শিখতে হবে। সে দুইটা সংজ্ঞা হলো বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ। একটু দেখি আমরা বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ, এই দুইটা সংজ্ঞার মধ্যে একটু এই চিত্রটা একটু লক্ষ্য করি। এখানে একটা বৃত্ত আছে এ বি সি, একটা বৃত্ত, পুরো একটা বৃত্ত, এটা কেন্দ্র হলো উ। এখন দেখো এ উ সি, আমি কি করলাম, এসি চাপটা, তোমরা বলো তো এসি চাপটা কি উপচাপ নাকি অধিচাপ? সেটা হলো উপচাপ। আর এ বি সি চাপটা, এটা কি উপচাপ নাকি অধিচাপ? অবশ্যই বুঝতে পেরেছো, এটা অধিচাপ। তাহলে এখানে অধিচাপের উপর যদি কোনো কোণ অঙ্কিত হয়, সেই কোণটাকে বলবো আমরা বৃত্তস্থ কোণ। আর যদি কোনো চাপ কেন্দ্রে কোনো কোণ উৎপন্ন করে তাকে বলবো বৃত্তস্থ শব্দের মানে বৃত্তের মধ্যে অবস্থিত, আর কেন্দ্রস্থ মানে কেন্দ্রের মধ্যে অবস্থিত। কোন কোণের শীর্ষবিন্দু যদি বৃত্তে অবস্থিত হয় তাহলে সেটাকে বলবো বৃত্তস্থ কোণ, আর কোন কোণের শীর্ষবিন্দু যদি কেন্দ্রে অবস্থিত হয় সেটাকে বলবো আমরা কেন্দ্রস্থ কোণ। এখন একটু দেখি আমরা সংজ্ঞাটা। দুইটি যা পরস্পরকে বৃত্তের উপরস্থ কোন বিন্দুতে ছেদ করলে উৎপন্ন কোণকে আমরা বলবো বৃত্তস্থ কোণ। তো এখানে দুইটি যা পরস্পরকে বৃত্তের উপরস্থ কোন বিন্দুতে ছেদ করে কিভাবে, এই একটা যা এ বি, একটা যা বি সি, একটা যা, তারা কোথায় ছেদ করলো? পরস্পরকে বৃত্তের উপরস্থ, তারা মিলিত হলো। তাহলে এই কোণটাকে আমরা বলবো বৃত্তস্থ কোণ। আর তারা যদি কেন্দ্র থেকে, এবার কেন্দ্রস্থ কোণের সংজ্ঞাটা দেখি। কোন কোণের শীর্ষবিন্দু যদি কেন্দ্রে অবস্থিত হয় তবে ওই কোণকে বলবো কেন্দ্রস্থ কোণ অথবা সেন্ট্রাল অ্যাঙ্গেল। তো এখন দেখি কি করে তোমরা কেন্দ্রস্থ কোণ দেখি একটু। এই এ ও সি যে কোণটা আছে, এই কোণটা শীর্ষবিন্দু ও, এটা কেন্দ্রে অবস্থিত, তাহলে এটাকে আমরা বলবো কেন্দ্রস্থ কোণ। তাহলে আমরা টোটাল 8টা সংজ্ঞা শিখলাম। প্রথম শিখলাম বৃত্ত, বৃত্তের কেন্দ্র ও ব্যাসার্ধ। তারপর আমরা শিখলাম চাপ, উপচাপ, অধিচাপ। তারপর শিখলাম বৃত্তস্থ ও কেন্দ্রস্থ কোণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা ক্লাস 9-এ ভর্তি হয়েছে তাদের জন্য আমি একটা ইনফরমেশন বলছি। এই বিষয়গুলা থেকে অন্তত একটা দুইটা সংজ্ঞা অথবা অবজেক্টিভ তোমরা পাবা। এই 8টা সংজ্ঞা তোমরা ভালো করে শিখলে অন্তত 2-4 নাম্বার তোমরা পাবে যে কোনো পরীক্ষা। এখন দেখো বৃত্তস্থ ও কেন্দ্রস্থ কোণের মধ্যকার সম্পর্ক। এই দুইটা কোণ বি এ বি সি একটা কোণ, এ ও সি আরেকটা কোণ।
এই দুইটা কোণ, উপরেরটা হলো কি কোণ? বৃত্তস্থ কোণ। আর এ ও সি নিচের কোণটা কি কোণ? কেন্দ্রস্থ। এখন বলো তো কোন কোণটা বড়, কোন কোণটা ছোট? উপরেরটা বড় নাকি নিচেরটা, মাঝেরটা বড়? নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো মাঝের কোণটা মানে কেন্দ্রের কোণটা বড়। এখন আসলে কি হয় বলতো, এই বৃত্তস্থ কোণটা কেন্দ্রস্থ কোণের মাপে অর্ধেক হয়, অর্থাৎ কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। এটা সব সময় উপরেরটা যদি 30 ডিগ্রি হয় নিচেরটা হবে 60 ডিগ্রি, উপরে যদি 15 ডিগ্রি হয় এটা হবে 30 ডিগ্রি। অবজেক্টিভ এরকম একটা অবজেক্টিভ আসে যে উপরে কোণটা দিয়ে দিল তোমাকে এটা কত ডিগ্রি বের করো, অথবা এটা দিয়ে দিল এটা বের করো। এখন আমি যদি বলি এ ও সি কোণ মনে করো এই 60 ডিগ্রি, তাহলে এ বি সি কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি। তাহলে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান, এখানে এসি একই একটা চাপ, এসি চাপের উপর একবার আঁকলাম আমি বৃত্তস্থ কোণ, আর একবার আঁকলাম কেন্দ্রস্থ কোণ। তাহলে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ এ ও সি ইকুয়াল 2 ইনটু এ বি সি। এই তোমাদের এই সম্পর্কটা তোমরা ভালো করে মনে রাখবে। এখন আমরা আসি একটা উপপাদ্য শিখবো। উপপাদ্যটা হলো তোমাদের পাঠ্য বইয়ের উপপাদ্য নাম্বার 20, অষ্টম অধ্যায় উপপাদ্য নাম্বার 20, এবং এই উপপাদ্য খুবই ইম্পর্টেন্ট একটা উপপাদ্য। সেই উপপাদ্যটা আমরা একটু আগে যেটা বললাম সেটি উপপাদ্য, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই কথাটা আমরা প্রমাণ করার চেষ্টা করব। এখন দেখো, আমি যারা ক্লাস 9-এ উঠেছো অনেক সময় আমি দেখেছি আমাদের উপপাদ্যের প্রতি আমাদের একটা দুর্বলতা থাকে। উপপাদ্যের আসলে 3টা অংশ, আমরা উপপাদ্য অ্যান্সার করতে গেলে 3টা অংশ অ্যান্সার করব। প্রথমে লিখব বিশেষ নির্বাচন। আমি তোমাদেরকে স্মরণ করে দিতে চাই বিশেষ নির্বাচন শব্দটা, বিশেষ নির্বাচন এটা কখনো বইয়ের আকার দিবা না, নির্বাচন লিখবা না। তো এটা আজকে ক্লাসের পরে থেকে যাতে আমরা কেউ নির্বাচন না লিখি, যারা আগের থেকে নির্বাচন লিখতাম তাদেরকে অভিনন্দন, আর যারা এখন থেকে নির্বাচন শব্দটা একেবারে মনে রাখো, এটা নির্বাচন লিখবা না কখনো। ক্লাস 6 থেকে শুরু করে কখনোই নির্বাচন লিখবা না, আর কেউ লিখলেও সেটাকে ভুল ধরিয়ে দিবা। তো নির্বাচন, বিশেষ নির্বাচন, আমরা এই প্রশ্নটাকে ব্যাখ্যা করব। এই প্রশ্নটা কি ছিল? বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই প্রশ্নটাকে ব্যাখ্যা করব আমরা, সেটা বিশেষ নির্বাচনে করব। এখানে বিশেষ নির্বাচনটা মুখস্থ করার কোনো কিছু নাই, এখানে প্রশ্নে দেয়া থাকে। আমি বারবার করে বলি অঙ্ক কোনো কিছু মুখস্থ করতে হবে না, শুধু বুঝবা, বুঝে নিজের মতো করে অ্যান্সার করতে পারবো। এখন দেখো এ বি সি পুরো একটা বৃত্ত আছে, এই বৃত্তের কেন্দ্র ও, এখানে একটা বৃত্তস্থ কোণ হলো বি এ সি, অ্যাঙ্গেল বি এ সি হলো একটা বৃত্তস্থ কোণ, আর কেন্দ্রস্থ কোণ হলো বি ও সি। তাহলে আমার সাথে বলো বৃত্তস্থ কোণ কত? বি এ সি। কেন্দ্রস্থ কোণ কত? বি ও সি। এখন আমাকে প্রমাণ করা লাগবে কি বি এ সি বি ও সি ইকুয়াল 2 ইনটু বি এ সি। জাস্ট আমি 3টা কথা বলেছি, এই 3টা কথা যদি সিরিয়ালে লিখে দাও তাহলে বিশেষ নির্বাচন হয়ে যাবে। প্রথমে আমি তাদের পরিচয় দেব। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি একটি বৃত্ত, তার একই উপচাপ, মানে একই উপচাপ হলো বিসি, বিসি এর উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ বিএসি, বিএসি, এবং কেন্দ্রস্থ কোণ বিওসি। তাহলে আমি কিছুই নতুন করে কিছু লিখলাম না, শুধু লিখলাম এখানে কোণটা কি, কার কার পরিচয় দিলাম। তাহলে আমি আরেকবার বলি, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি একটা বৃত্ত, তার একই উপচাপ বিসি এর উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ বিএসি এবং কেন্দ্রস্থ কোণ বিওসি। তো প্রমাণ করতে হবে কি, আমাকে প্রমাণ করতে হবে বৃত্তস্থ কোণটা কেন্দ্রস্থ কোণের কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে বিওসি ইকুয়াল 2 ইনটু বিএসি। এই কথাটা যদি আমরা লিখি তাহলে আমরা বিশেষ নির্বাচন পাবো। বিশেষ নির্বাচন কমপ্লিট হলো। বিশেষ নির্বাচন মুখস্থ করার কিছু নাই। আর উপপাদ্যের 3টা পার্ট, প্রথম হলো সাধারণ নির্বাচন, যে প্রশ্নকে আমরা সাধারণ নির্বাচন বলি, তারপর বিশেষ নির্বাচন, তারপর হলো প্রমাণ। বেশিরভাগ ক্ষেত্রে উপপাদ্যের অঙ্কন প্রয়োজন হয় না, তবে এই উপপাদ্য একটু অঙ্কন প্রয়োজন হবে। তাহলে অঙ্কন সহ 4টা পার্ট, এ থেকে আমরা ও পর্যন্ত যোগ করব, তারপর ডি পর্যন্ত এটা বানিয়ে নেব। জাস্ট ওই চিত্রের সাথে আগের চিত্র
আগের চিত্রের সাথে এই চিত্রের পার্থক্য কি? আগের চিত্র উবি যোগ করে বাড়াই নাই, এখানটাতে উবি যোগ করে আমরা বাড়িয়ে নিলাম। তাহলে পরের পাঠে আমরা আসি। বিশেষ নির্বাচনটা যদি তোমাদের হয়ে যায় তাহলে আমরা পরের পাঠে যাব, অঙ্কনে যাব। এখন দেখো আমি এটা বই তোমরা ইচ্ছে করলে খুলতে পারো, পাঠ্য বইয়ের 158 পৃষ্ঠায় উপপাদ্য বিশ, অথবা তোমরা এখন বুঝে নাও, তারও বই থেকে তোমরা এটাকে দেখে আত্মস্থ করতে পারো। এই চিত্রটাতে দেখো বিএসি হলো বৃত্তস্থ কোণ, বিওসি হলো কেন্দ্রস্থ কোণ। তাহলে বিশেষ নির্বাচন এটা একটু আগে যেটা বলেছি, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি একটি বৃত্ত এবং তার একই উপচাপ বিসি এর উপর দণ্ডায়মান, বিএসি বৃত্তস্থ এবং বিওসি কেন্দ্রস্থ কোণ। আমাকে প্রমাণ করতে হবে যে বিওসি ইকুয়াল 2 ইনটু বিএসি। বিশেষ নির্বাচন শেষ। তারপর অঙ্কন দেখো, এক লাইনে অঙ্কন খুব সহজ। কি করলাম? এ যোগ করলাম এবং ডি পর্যন্ত বর্ধিত করলাম। এই প্রথম লাইনটি একটু স্কিপ করো, প্রথম লাইনটা পরে শিখবো আমরা। এ বিন্দু দিয়ে কেন্দ্রগামী রেখাংশ এডি আঁকি, কেন্দ্র দিয়ে যায় এমন একটা রেখাংশ এডি আঁকি। তোমরা অন্যভাবেও বলতে পারো, যদি বলো এ যোগ করি এবং ডি পর্যন্ত বর্ধিত করি তাহলেও চলবে। এখন তাহলে এখানে কি লিখেছে? মনে করি এসি রেখাংশ কেন্দ্রগামী নয়, এসি রেখাংশটা কেন্দ্র দিয়ে যায় না। তাহলে আমি কি করব? কেন্দ্রগামী একটা রেখাংশ আঁকবো এডি, ব্যাস। এটা হলো অঙ্কন। তুমি যে কোনো ভাবে লিখতে পারো। তুমি যদি লিখো এ যোগ করি এবং ডি পর্যন্ত বর্ধিত করে তাও চলবে, মানে তুমি যেভাবে এঁকেছো সেই কথাটা বর্ণনা করে দেবে। এবার প্রমাণের দেখো, প্রমাণ আমরা অনেকভাবে করতে পারি। বইয়ের যে পদ্ধতিটা ব্যবহার করেছে ধাপে ধাপে প্রমাণ করার পদ্ধতি, সেটা আমরা একটু ব্যবহার করব। এখানে দেখো, প্রথমে আমরা ত্রিভুজের ক্ষেত্রে, তোমরা যারা ক্লাস 9 এ পড়ো তারা অবশ্যই সপ্তম শ্রেণী বা অষ্টম শ্রেণীতে পড়ে এসেছো ত্রিভুজের বহিস্থ কোণ এবং অন্তস্থ কোণের সম্পর্ক। আমি এই উপপাদ্যটা একটু দেখাই, আলাদা করে একটু দেখাই। আমাদের এটা করতে গেলে আরেকটা উপপাদ্য একটু লাগবে। সেই উপপাদ্যটা হলো সপ্তম শ্রেণীতে উপপাদ্যটা আমরা করেছি। কম্পিউটারটি হয়ে গেছে F5 কম্পিউটার F5। এখন দেখো, এখানে একটা ত্রিভুজ এঁকেছি এ বি সি। ত্রিভুজের কয়টা কোণ থাকে? 3টা। একটা হলো এখানে বি কোণ, বি কোণের নাম কি? এ বি সি। এ কোণের নাম কি? বি এ সি। আর সি কোণের নাম কি? এ সি বি। বিসি বাহুটাকে আমি যদি ডি পর্যন্ত বাড়াই তাহলে উল্টা দিকে একটা কোণ তৈরি হয়। তোমরা বুঝতে পেরেছো? বাইরের দিকে একটা কোণ উৎপন্ন, এই কোণটাকে আমরা বলবো বহিস্থ কোণ। তাহলে এখানে ত্রিভুজের কয়টা বহিস্থ কোণ থাকতে পারে? অনেকগুলো বহিস্থ কোণ থাকতে পারে। এদিক দিয়ে বাড়ালে এদিক দিয়ে একটা বহিস্থ কোণ হবে। তোমরা বের করে নিতে পারো বহিস্থ কোণের নামগুলা কি কি। আপাতত একটা বহিস্থ কোণের নাম হলো এ সি ডি। এখন আমরা উপপাদ্যটা করেছিলাম এসিডি কোণ অন্তস্থ বিপরীত দুই কোণের সমান। মানে এখানে এ সি ডি এই কোণটা হবে কার সমান? সি এ বি অথবা বি সি, বি এ সি প্লাস এ বি সি, এ বি সি, এই দুইটা কোণের সমান। আমি কি বিষয়টা বোঝাতে পেরেছি তোমাদের? একটা ত্রিভুজের যে 3টা কোণ আছে, কোন একটা কোণের বাহুকে বাইরের দিকে বাড়ালে যে বহিস্থ কোণ হবে তা হলো ভিতরের বিপরীত দুই কোণের সমান। সুতরাং আমরা এইভাবে এই উপপাদ্যটাতে আমরা এটা ব্যবহার করতে পারবো। এখন দেখো, এখানে একটু দেখি। মনে করি ত্রিভুজ এ ও বি। উপপাদ্যের ক্ষেত্রে আরেকটা বিষয়, আমি যতটুকুর কথা বলবো ঠিক ততটুকুর দিকে তাকাবা, বাইরের দিকে তাকাবে না। এ ও বি, শুধু এ ও বিটাকে দেখো। এ ও বি এই ছোট্ট ত্রিভুজটা, এই ছোট্ট ত্রিভুজটাতে এডি বাহুটাকে বাড়ানোর পরে একটা বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে।
বহিস্থ কোণটা কি তোমরা বুঝতে পেরেছো? বহিস্থ কোণটা হলো এই যে এই কোণটা, এই কোণটা হলো বহিস্থ কোণ। তো বহিস্থ কোণটা কি হবে? অন্তস্থ বিপরীতে দুই কোণের সমান হবে। কি BAD এবং AOB অথবা BAU এবং AOB এর সমান। তাহলে এই কথাটা লিখেছে এখানে AOB এর বহিস্থ কোণ BOD ইকুয়াল BAU প্লাস ABU। তাহলে সাইড দিয়েছে বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। এটা ক্লাস 7 এর একটা উপপাদ্য। আবার এখন দেখো AOB ত্রিভুজ AOB তে U এটা কি বলতো? আমরা প্রথমে সংজ্ঞা পড়েছিলাম ক্লাসের প্রথমে, U এর সমান একটা ব্যাসার্ধ, UB সমান একটা ব্যাসার্ধ। তোমাদের এটা মনে রাখা আবশ্যক যে একই বৃত্তের সব ব্যাসার্ধ সমান হয়। তাহলে ত্রিভুজ AOB তে U এর সমান UB। তাহলে যদি দুইটা ত্রিভুজের দুইটা বাহু যদি সমান হয় তাহলে দুই কোণ সমান হইতে হবে। ত্রিভুজের দুই বাহু সমান তো বিপরীত দুই কোণ সমান। তাহলে ত্রিভুজ UAB তে U এর সমান UB অর্থাৎ UAB কোণ সমান UBA কোণ, অর্থাৎ এই দুইটা কোণ পরস্পর সমান। এটাই লিখেছে BAU ইকুয়াল ABU অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ দুটি সমান। তাহলে আমরা কি লিখতে পারি? AUB এর পরিবর্তে ABU এর পরিবর্তে লিখতে পারি BAU অর্থাৎ BAU প্লাস BAU অর্থাৎ কি দাঁড়ালো? BUD সমান 2 অফ BAU। এই কথাটা লিখেছে B অর্থাৎ BAU সমান ABU। এবার পরের ধাপে দেখো BUD, এই BUD সমান 2 অফ BAU, মানে এই কোণটার ডাবল। তাহলে কি দাঁড়ালো? আমার নিচের কোণটা হলো উপরের কোণটার দ্বিগুণ। এই উপরে যে কোণটা ছোট কোণটা এই কোণটার ডাবল হলো নিচেরটা। ঠিক একই ভাবে ওই পাশের যে কোণটা CAU এটা দ্বিগুণ হবে CUD অর্থাৎ CUD ইকুয়াল 2 অফ CAU। তাহলে আমরা কি করতে পারি? এই দুইটাকে যদি যোগ করি, একবার আসলো BUD আর একবার আসলো CUD, তাহলে দেখো BUD আর হলো CUD দুইটা একত্র করলে কত হয় বলো? দুইটা কোণকে যদি একসাথে আমরা যোগ করি তাহলে কি হয়? BUC। তাহলে কি পাওয়া যায়? BUD প্লাস CUD ইকুয়াল BUC। আর ওই পাশে 2 কমন নিয়ে নিলে কি দাঁড়ায়? BAU প্লাস CAU। কি দাঁড়ায়? BAU প্লাস CAU। দেখো এই দুইটা কোণ অ্যাড করলে কি হয়? BAC। তাহলে এখানে কি দাঁড়ালো? দুইটা কোণকে যোগ করলে BAC। তাহলে আমি কি পাইলাম? BUC ইকুয়াল 2 ইনটু BAC অর্থাৎ কি দাঁড়ালো? বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কেন্দ্রস্থ কোণ হলো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। বৃত্তস্থ কোণের দ্বিগুণ হলো কেন্দ্রস্থ কোণ। এই প্রশ্নটা অন্যভাবে আসতে পারে। প্রশ্নটা হলো একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। অর্ধেক যদি হয় এই 2টাকে এখানে নিয়ে হাফ লিখে দিবা আর প্রমাণটা একই প্রমাণ হবে। তাহলে আমরা এই আজকে আলোচনার মাধ্যমে কি কি শিখলাম? বৃত্ত, বৃত্তের কেন্দ্র, ব্যাসার্ধ, এই প্রথম 3টা সংজ্ঞা। তারপর হলো চাপ, উপচাপ, অধিচাপ। তারপর হলো বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ। 8টা সংজ্ঞা শিখলাম। আর একটা উপপাদ্য, এই উপপাদ্যটা তোমরা বইয়ে পাবা, পাঠ্য বই 158 পৃষ্ঠা উপপাদ্য 20। যারা ক্লাস 9-এ পড়ো তাদের অনেক ক্লাস কম হয়েছে তোমাদের, সুতরাং এই উপপাদ্যটা অনেক গুরুত্বপূর্ণ উপপাদ্য। যারা ক্লাস 10-এ পড়ো অর্থাৎ পরীক্ষার্থীর সামনে, তাদের জন্য এটা ইম্পর্টেন্ট, কয়েকটা পরীক্ষায় পাবা। তো আশা করি এই উপপাদ্যটা তোমরা বুঝতে পেরেছো এবং এই উপপাদ্যটা পরীক্ষা কিন্তু কয়েকবার করে আসবে। কয়েকবার আসবে বলতে তোমাদের স্কুল লাইফে যতগুলো পরীক্ষা হবে তার মধ্যে 1-2টা পরীক্ষা অবশ্যই পাইবে। এই উপপাদ্যটার নাম চেঞ্জ করে আসতে পারে, এ এর জায়গায় পি আসতে পারে, বি এর জায়গায় কিউ আসতে পারে, সেভাবে তোমরা একটু করে নিবা। আর বইয়ের মধ্যে এটা এই উপপাদ্যটা তোমরা আয়ত্ত করে নিবা। আর যারা জ্যামিতি একটু কম বোঝো তাদের জন্য আমার একটা পরামর্শ আছে। যারা উপপাদ্য একটু কম বোঝো তাদের জন্য একটা পরামর্শ হলো বই দেখে দেখে উপপাদ্যটা একবার দেখে দেখে লিখবা। এখন যারা এই লাইভ ক্লাসে দেখছো বা পরে যারা দেখবা রেকর্ডিং ক্লাসে, তাদের জন্য আমার একটা মেসেজ হলো, উপদেশ হলো, উপপাদ্যটা আগে দেখে দেখে লিখবা। দেখে দেখে লিখার পর এরপরে একটু পড়বা, বোঝার পরে আবার না দেখে লিখবা। ভুল হোক,
মনে করো তুমি এই উপপাদ্যটার মধ্যে যতগুলা পয়েন্ট আছে সবগুলা পয়েন্টের মধ্যে তুমি 10টা ভুল করলা, পরবর্তীতে দেখে দেখে ভুলগুলাকে মার্ক করে সেটা বইয়ের সাথে মিলাবা, তৃতীয়বার লিখবা, তৃতীয়বার লিখলে দেখবা ভুলের সংখ্যা কমে যাবে। এভাবে একটা উপপাদ্য একটু কষ্ট করে শিখো, এরপরে উপপাদ্যে মজা এলে দেখবা উপপাদ্যগুলো খুব আসলেই সহজ। তো এখন আমরা এই আজকের উপপাদ্য 20 সেটা করার জন্য আমরা 8টা সংজ্ঞা শিখলাম আর একটা উপপাদ্য শিখলাম, সেই বিষয়টা তোমরা আয়ত্ত করে রাখবে। আর এরপরে আমার ক্লাসের মাঝখান দিয়ে বিদ্যুৎ বিভ্রাটের কারণে কিছু সমস্যা হয়েছে, তোমরা এরপরেও যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে আমাদের করোনা ভাইরাসের এই সময়ে তোমাদের জন্য কিছু নির্দেশনা আমি প্রতি ক্লাসে বলে থাকি। আমরা প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাব না, নিয়মিত সাবান বা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোবো, তারপর বাইরে গেলে যথানিয়মে মাস্ক ব্যবহার করব, সামাজিক দূরত্ব বজায় রাখবো, স্বাস্থ্যবিধি জানবো এবং মেনে চলবো, ঘরে থেকে নিয়মিত পড়ালেখা করব এবং শরীরচর্চা করব, তারপর ঘরের কাজে যথাসাধ্য মা বাবাকে সাহায্য করব। ততক্ষণ আমার সাথে এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সতর্ক থাকবে এবং সবাইকে ভালো রাখবে।